আজকে আমরা কৃত্রিম মৌলান্তর ওর পর তেজস্ক্রিয় আইসোটোপ, নিউক্লিয় বিভাজন এবং নিউক্লিয় সংযোজন সে সম্পর্কে যাবতীয় আমাদের যা কিছু কনসেপ্ট আছে সে সমস্ত তোমাদের সঙ্গে ডিসকাস করব। এবং সবশেষে আমরা এই ওভারঅল চ্যাপ্টারের উপর যত রকম নিউমেরিক্যালস প্রবলেমগুলো গুরুত্বপূর্ণ সে সমস্তগুলো তোমাদের সঙ্গে ডিসকাস করব। তো চলো শুরু করি। ইয়েস, আই এম সুদেশ সামন্ত অ্যান্ড দিস ইজ ইয়ার ফেয়ারনেস ইউটিউব চ্যানেল এভরিথিং। চলো শুরু করি। প্রথম হেডিং লাগাও, আজ শুরু করব কৃত্রিম মৌলান্তর। কৃত্রিম মৌলান্তর, দেখো কৃত্রিম মৌলান্তর এর নাম শুনলে বোঝা যায় যেন মৌলকে চেঞ্জ করবে। ঠিক আছে, তোমার কাছে হয়তো আসে একটা মৌল, তুমি ওর উপর এমন কিছু এক্সপেরিমেন্ট করবে, এমন কিছুর উপর স্টাডি করবে, এমন কিছুর উপর ফেলাবে যার ফলে ওর হয়তো ওই অ্যাটমটাই চেঞ্জ হয়ে যাবে। ধরো হয়তো ছিল আগে নাইট্রোজেন, হয়ে গেছে এখন অক্সিজেন, মেবি হতে পারে। তার ছোটো একটু ডেফিনেশন লিখালো এর কৃত্রিম মৌলতা আমি কাকে বলবো? স্বাভাবিক মৌলের কোনো নিউক্লিয়াসকে, স্বাভাবিক মৌলের কোনো নিউক্লিয়াসকে কোনো কণা দ্বারা আঘাত করে অন্য মৌলের নিউক্লিয়াসে রূপান্তর করার ঘটনাকেই বলা হয় কৃত্রিম মৌলান্তর। একটা স্বাভাবিক মানে জেনারেল একটা নিউক্লিয়াস ছিল, এখন তাকে কি করছে, একটা কণা দিয়ে আঘাত করছে, তার ফলে কী হয়েছে, সেই আগের যে মৌলটা ছিল তার নিউক্লিয়াসটা চেঞ্জ হয়ে গেছে। এবং এই স্টাডি প্রথম করে রাদারফোর্ড প্রথম কৃত্রিম মৌলান্তর ঘটায়। সে কি করে, নাইট্রোজেন গ্যাস নিচ্ছে, নাইট্রোজেন গ্যাসের মধ্যে দিয়ে আলফা কণাকে পাঠাইছে। বুঝেছো, রাদারফোর্ড আলফা ছাড়া কিছু ভাবতেই পারেনি। গ্যাসের মধ্যে দিয়ে আলফা কণা মানে তোমরা জানো সেই He+2 হয়, মানে 4 কণা পাঠিয়ে অক্সিজেন গ্যাসে রূপান্তর করে। বুঝতে পারছো, O2 গ্যাসে রূপান্তর করে। নাইট্রোজেন গ্যাস ছিল, সেখানে আলফা কণা পাঠালে কী হবে, আলফা কণাটা নিশ্চয়ই নাইট্রোজেন গ্যাসের অণুগুলোর সঙ্গে ধাক্কা খাবে, নিউক্লিয়াসের সঙ্গে ধাক্কা খেয়ে কী করছে, অন্য গ্যাসে কনভার্ট করে দিয়েছে অক্সিজেনে। নাইট্রোজেন কত হয় 14.7, এই তো, একে বলছে আলফা কণাতে ধাক্কা লাগেছে, মানে 4.2 দিয়ে হিলিয়াম 4.2। ওর ফলে কী হবে, তো আমি ধরিয়ে দেবো মাঝখানে একটা অন্তর্বর্তী মৌল তৈরি হবে। এই প্রসেসটা কীভাবে হয়, আগে ধরো একটা এই স্বাভাবিক মৌল ছিল, এটা আমি ওকে একটা ছোট্ট কণা দিয়ে ধরো আঘাত মারছি, ঠিক আছে, আঘাত। প্রথমে কি হবে, ইনিশিয়ালি ওটা একটা এক্সাইটেড মানে খুব উত্তেজিত অবস্থায় একটা মাঝামাঝি মানে অন্তর্বর্তী একটা পদার্থ তৈরি হবে। তারপর আবার হঠাৎ করে ওটাই একটা অন্য নতুন নিউক্লিয়াস তৈরি করবে, আর কিছু হয়তো ছাড়বে, ওর সঙ্গে সামথিং কিছু ছাড়বে। তাহলে প্রসেসটা বুঝো, প্রথমে একটা দুটো নিউক্লিয়াসের মধ্যে আগে সংঘর্ষ হবে, তারপর একটা অন্তর্বর্তী সময় একটা উত্তেজিত অবস্থায় একটা নিউক্লিয়াস তৈরি হবে, এবার সেই নিউক্লিয়াসটা আবার কী করবে, দুটো আলাদা আলাদা তৈরি করবে। এখানে এইটা ছিল নাইট্রোজেন, আমি ধাক্কা মারছি আলফা দিয়ে, এই তো, এখানে একটা অন্য কিছু তৈরি হবে, শেষমেশ তৈরি হবে অক্সিজেন। তাহলে এখানে ধরো আমি মাঝখানে একটা ধরো F কত হবে বলো তো, 18 হবে উপরে মাথাতে, আর নিচে 9, এবং এটা বলছি খুব এক্সাইটেড থাকে, উত্তেজিত অবস্থায়। ও চায় যে কিছু আমি ছেড়ে দিয়ে যেন আমি স্বস্তি পাই, এরকম একটা ব্যাপার। ঠিক আছে, ও তাহলে কী ছাড়বে দেখো, ওখান থেকে অক্সিজেন তৈরি করবে। আচ্ছা, অক্সিজেনের কথা হয় 16 হয়, কিন্তু সমস্যাটা হচ্ছে এখানে অক্সিজেনের আইসোটোপ তৈরি হয়, অক্সিজেন ডাইরেক্ট তৈরি হয় না। অক্সিজেনের আইসোটোপ হচ্ছে 17 প্লাস একটা প্রোটন ছাড়ে। তাহলে এইভাবে দেখো তুমি, আমি
আর ছিল আমার কাছে নাইট্রোজেন, এখন তৈরি হয়ে গেছে অক্সিজেন। এই ঘটনাটাকে বলা হয় কৃত্রিম মৌলান্তর। কেন কৃত্রিম বলছে? কারণ তুমি বার থেকে ওর উপর এক্স রে বলো বা আলফা রে বলো, ওর উপর ফেলাইছো আলফা রে বিটা রে, তারপরে চেঞ্জটা হয়েছে। তুমি ল্যাবে ব্যাপারটা করছো আর কি কৃত্রিমভাবে। এখানে লেখা রাখবে এটা এক্সাইটেড, মানে কি এটা খুব অস্থায়ী, মানে খুব কুইক ভেঙে যায়। এই যেটা তৈরি হয়েছিল মাঝখানটা অস্থায়ী অবশ্যই। আরও কিছু রিয়াকশান দেখানো যায়, যেমন অ্যালুমিনিয়াম থেকে তুমি চাইলে সিলিকন তৈরি করতে পারো। এবার করবো আমরা কৃত্রিম মৌলান্তরে, তুমি করতে পারো অ্যালুমিনিয়াম থেকে সিলিকন তৈরি। তোমার কাছে আছে অ্যালুমিনিয়াম, তুমি ওর কৃত্রিম মৌলান্তর করে সিলিকন করে দেবে। অ্যালুমিনিয়াম মানে কত হয় আমরা জানি, 2713। আমার কাছে একই হবে, আগে একে আমি ওই আলফা দিয়েই ধাক্কা লাগাবো, তার ফলে কী হবে, ওই একই রকম একটা অস্থায়ী তৈরি হবে। আমি অস্থায়ী ধরো একটা পি তৈরি হবে ধরো, তার কথা হবে বলতে উপরে 31 আর নিচে 15, এবং বলছি এটা কি থাকবে, খুব এক্সাইটেড, স্টার মারা থাকে সবসময়, এটা অস্থায়ী। অবশ্যই ব্যাকের লাগিয়ে দেওয়া দরকার হয়, কারণ যে বাচ্চা হঠাৎ হঠাৎ হারিয়ে যায় তাকে ঘরে বেঁধে রাখাই ভালো, ঠিক তো? তাহলে একই রকমভাবে আবার ও ওটা কিছু অন্য কিছুতে ভেঙে যাবে। যেমন আমাদের নিয়ম ছিল কি থাকে, এক্সাইটেডে থাকলে ও চায় যে আমি কী করে কাউকে একটা ছেড়ে ফেড়ে দিয়ে হোক বা যাই হোক আমি হচ্ছে সুস্থিত হব, ভূমিস্তরে আসার চেষ্টা করে। তো এখানে পার্টিকুলার একটা ওই ফসফরাস তৈরি করবে, একটা নিউট্রন তৈরি করবে এখান থেকে। আচ্ছা এইদিকে দেখে দিই, ফসফরাস তৈরি করবে, ফসফরাস 30 হয় জানো তো, 30 15, আর একটা নিউট্রন তৈরি করবে এইটা। কিন্তু আমার উদ্দেশ্য ছিল আমি তৈরি করবো সিলিকন, তাহলে আবার এই ফসফরাসটা কিন্তু স্টেবল থাকতে পারবে না, ও ভেঙে যাবে। ফসফরাস হবে এরকম 13 15 ছিল, ওটা একটা তৈরি করবে সিলিকন। সিলিকনের কত হয় 30 14, আর একটা পজিট্রন তৈরি করবে, পজিট্রন। ইলেকট্রন হলে এটা -1 হতো, এটা পজিট্রন, ঠিক আছে? তাহলে এইভাবে তুমি অ্যালুমিনিয়াম থেকে সিলিকন প্রিপেয়ার করতে পারো, ঠিক আছে? এই ব্যাপারগুলোকে বলা হয় কৃত্রিম মৌলান্তর। কৃত্রিম মৌলান্তরে যেসবগুলো হয় বেশিরভাগটাই হয় আইসোটোপ। এবার আমরা যেটা পড়বো সেটা হচ্ছে তেজস্ক্রিয় আইসোটোপ সম্পর্কে। তেজস্ক্রিয় আইসোটোপ বা অনেকে ওকে রেডিও আইসোটোপও বলে, রেডিও আইসোটোপ। আইসোটোপ সেটা কি? ধরো একটা স্বাভাবিক মৌল আমরা জানি যেটা জেনারেলি তেজস্ক্রিয়তা দেখায় না, স্বাভাবিক মৌল, কিন্তু দেখা গেল হয়তো তার আইসোটোপটা তেজস্ক্রিয়। তেজস্ক্রিয় মানে কি স্বতঃস্ফূর্তভাবে সেই বিকিরণ ছাড়তে পারে, তাহলে ভাবতে হবে ওই আইসোটোপটা হচ্ছে ওই স্বাভাবিক মৌলের তেজস্ক্রিয় আইসোটোপ। সাধারণ ব্যাপার, লিখালো ছোট্ট করে 2 লাইন। স্বাভাবিক মৌলের সমস্থানিক বা আইসোটোপ, তোমরা জানো তো আইসোটোপকে সমস্থানিকও বলা হয়, ঠিক তো? আইসোটোপ তেজস্ক্রিয়তা প্রদর্শন করে, তেজস্ক্রিয়তা প্রদর্শন করে। মানে এই ব্যাপারটা কি জানো তো, ধরো তুমি আছো, তোমার মতো একই রকম দেখতে আরেকটা বাচ্চা আছে, কিন্তু সে বাচ্চা কি মাওবাদী মেবি, ধরো। তার মানে কি আইসোটোপ মানে কি আমি বলতে পারি সেই অনেকটা সদৃশ্য। তুমি চুপচাপ শান্তশিষ্ট বাচ্চা, কিন্তু তোমার মতো দেখতে সেই যে বাচ্চাটা সে খাতারনাক। সেম থিং এখানে ভাবো, তোমার স্বাভাবিক মৌল ছিল, সে কোনো রেডিয়েশন কিছু ছাড়েনি, কিন্তু তার যে সমস্থানিক আছে সে তেজস্ক্রিয়তা দেখায়। তাহলে লিখো, অর্থাৎ স্বতঃস্ফূর্তভাবে কণা বিকিরণ করে, অর্থাৎ স্বতঃস্ফূর্তভাবে কণা বিকিরণ করে। বিকিরণ করে তাদেরই তেজস্ক্রিয় আইসোটোপ বা রেডিও আইসোটোপ বলে। তাদের তেজস্ক্রিয় আইসোটোপ বলে। ব্যাপারটা কি বুঝতে পারছো? আইসোটোপ কাকে বলে বলো তো? যার পরমাণু ক্রমাঙ্ক সেম থাকে কিন্তু ভর সংখ্যা আলাদা আলাদা থাকে। এখানেও সেম,
তুমি একটা স্বাভাবিক মৌল, আমি কিছু উদাহরণ লিখতেছি, উদাহরণগুলো লিখলে বুঝতে পারবে। কিছু উদাহরণ লিখে রাখো তেজস্ক্রিয় আইসোটোপের। যেমন কার্বনের আছে, কার্বনের স্বাভাবিকটা কি জানি, দেখো স্বাভাবিক হতে হয় যে 12 6, কিন্তু এর তেজস্ক্রিয় আইসোটোপটা হচ্ছে সেই C14 6। 6 মানে এটা আইসোটোপ, কিন্তু এইটা হচ্ছে তেজস্ক্রিয়। এই জন্য দেখো এই কার্বন 14 6 দিয়ে কোনো গাছের, পুরানো গাছের বয়স নির্ণয় করা যায়। তেজস্ক্রিয় মানে কি, আস্তে আস্তে করে বিকিরণ ছাড়বে, আর বিকিরণ ছাড়লে আমার নিয়ম ছিল আস্তে আস্তে করে ওর হচ্ছে ওই কণা সংখ্যা কমে যাবে, বা জীবাশ্মের বয়স নির্ণয় করা যায়। যদি তুমি কোনো গাছের মধ্যে একটা কার্বনকে খুঁজে পাও যেটা 14 6 আইসোটোপটা, এবং যদি দেখো যে ওর কণা সংখ্যা হয়তো খুব কমে গেছে, তাহলে ভাবতে হবে ও হচ্ছে অনেক আগের গাছ। এবার তুমি তো সেই ওই ক্ষয় ধ্রুবক থেকে তার সেই অর্ধজীবনকাল, তার সূত্র ছিল NT = N0e⁻⁻⁴ বিঘটন ধ্রুবক তুমি জানলেই কাজ হয়ে যাবে সব। আরও অনেক উদাহরণ আছে, যেমন তুমি ওই যে আয়োডিন দেখবে, যাদের সেই গলগণ্ড রোগ হয়, গলার সমস্যা, তাদেরকে আয়োডিন যুক্ত লবণ খেতে বলে। কেন বলে? কারণ ওই আয়োডিন হচ্ছে ওখানে গিয়ে এমন কিছু বিকিরণ ছাড়ে যেটা ওখানের সেলগুলোর পক্ষে উপযোগী, যাদের থাইরয়েডের সমস্যা থাকে। 13153। আরও আছে, তুমি যে লবণ খাও, সোডিয়াম লবণ, আমরা লবণ কি খাই, NaCl তো, ওই সোডিয়ামেরও তেজস্ক্রিয়তা আছে আইসোটোপের একটা 2411। এইগুলো কিছু উদাহরণ যারা তেজস্ক্রিয় আইসোটোপ। কিন্তু এদের স্বাভাবিক রূপ যেটা আছে সে কিন্তু কোনো তেজস্ক্রিয়তা দেখায় না। হ্যাঁ, এছাড়াও কোবাল্ট আছে, কোবাল্ট 6028। হ্যাঁ, এইগুলোই হচ্ছে সব তেজস্ক্রিয় আইসোটোপের কিছু উদাহরণ। এবার প্রশ্ন হচ্ছে, আমার এই তেজস্ক্রিয় আইসোটোপকে কাজে লাগিয়ে আমি কি কি কাজ করতে পারি, মানে এর ব্যবহারিক প্রয়োগ কি কি আছে, একটু লিখে রাখো। এই তেজস্ক্রিয় আইসোটোপের ব্যবহারিক প্রয়োগ। ব্যবহারিক প্রয়োগ তোমরা অনেকটা জানো, যেমন সেই জীবাশ্মের বয়স নির্ণয়ের, গাছের বয়স নির্ণয়, পৃথিবীর বয়স নির্ণয়। এখানে শুধু কোনটা কী কাজে লাগে সেটা লিখে রাখো। শুধু জীবাশ্মের বয়স নির্ণয়ে ইউজ করা হয় যে এইটা কার্বন 14 6 নির্ণয়ে ইউজ করা হয় কার্বন 14 6। আরও অনেক আছে যাদের হচ্ছে ওই গলার সমস্যা হয়, গলগণ্ড রোগ যাকে বলে। হ্যাঁ, গলগণ্ড রোগের ক্ষেত্রে, গলগণ্ড রোগের যেটা ইউজ করা হয় আয়োডিন 13153। ঠিক আছে, বা যদি কারো ক্যান্সার হয়, সেই ক্যান্সারের চিকিৎসাতেও কিন্তু এই রেডিও আইসোটোপ ইউজ করা হয়। এবং সেখানে ক্যান্সারের চিকিৎসায় অনেকে বলেনি কেমো নিতে যায়, ক্যান্সারের চিকিৎসায় ইউজ করা হয় এইটা, এই যে কোবাল্ট 6028। ও কী করে জানো তো, কোনো একটা লোকের শরীরে ধরাও খুঁজে পেলে যে ওর এই অংশটাতে ক্যান্সার ধরছে, তাহলে তোমাকে ওই কোবাল্টটাকে ঠিক পার্টিকুলার ওখানটাতে পাঠাতে হবে, পাঠিয়ে ও ওখানে গিয়ে রেডিয়েশন ছাড়বে, ছাড়লে কী হবে, ওই সেলগুলোকে নষ্ট করে দেবে। এইবার যেটা স্টার্ট করবো সেটা হচ্ছে নিউক্লিয় বিভাজন সম্পর্কে। নিউক্লিয় বিভাজন, বিভাজন মানে কি, ধরো একটা হেভি নিউক্লিয়াস ছিল, হেভি মানে খুব ভারী, বড় সাইজের। হ্যাঁ, ওকে দুটো বা আরও বেশি ভারী তেজস্ক্রিয় মৌলের নিউক্লিয়াসকে, ভারী তেজস্ক্রিয় মৌলের নিউক্লিয়াসকে নিউট্রন কণা দিয়ে আঘাত করে, নিউট্রন কণা দিয়ে আঘাত করে দুটি বা আরও বেশি হতে পারে, কোনো নিয়ম নেই যে দুটোই হতে হবে। ঠিক আছে, আরও বেশি, তার বেশি দহিতা নিউক্লিয়াস, দুহিতা আর কি। ঠিক আছে, দুহিতা নিউক্লিয়াস ও প্রচুর শক্তি নির্গত হয় আমরা জানি, ঠিক তো, ও প্রচুর তাপশক্তি উৎপাদনের যে প্রক্রিয়াকেই
বলা হয় নিউক্লিয় বিভাজন। নিউক্লিয় বিভাজন কিচ্ছু নেই, সাধারণ জিনিস। একটা হ্যাভি নিউক্লিয়াস থাকতে হবে যেটা সাইজে খুব বড়, তাকে একটা ছোট্ট নিউট্রন দিয়ে, যেটা খুব হাই এনার্জেটিক, ধাক্কা দেওয়া হবে। দিলে কী হবে, দুটো বা আরও বেশি ভেঙে যাবে এবং ওর সঙ্গে কী হবে, প্রচুর শক্তি তৈরি হবে, তাপ শক্তি। বুঝতে পারছো? একটা উদাহরণ লিখে রাখতে পারো। আমরা যদি ইউরেনিয়ামকে নিউট্রন দিয়ে ধাক্কা লাগাই, উদাহরণ লিখো 235 আর নিচে 92 হয়, ওকে আমি ধাক্কা লাগাবো নিউট্রন দিয়ে N10 বেরিলিয়াম-56। আর একটা তৈরি হয় ক্রিপ্টন। ক্রিপ্টন তৈরি হয় 9236। আর 3টা নিউট্রন তৈরি হয় আর প্রচুর পরিমাণে তাপশক্তি তৈরি হয়। এই ডেল্টা মানে হচ্ছে তাপশক্তি বোঝায়, ঠিক আছে? এই জন্য এই নিউক্লিয় বিভাজন বা এর উপরে নিউক্লিয় সংযোজন, এই ধরনের প্রক্রিয়াগুলোকে লাগিয়ে এখন বর্তমানে ইলেকট্রিক তৈরি করা হচ্ছে, তাকে বলা হয় নিউক্লিয় পাওয়ার প্ল্যান্ট। যেমন এটা আমাদের আছে থার্মাল পাওয়ার প্ল্যান্ট, এখানে কয়লা পুড়িয়ে হয়, ওটা হচ্ছে নিউক্লিয়ার বিভাজন বা সংযোজন দ্বারা হয়। একদম সিমিলারভাবে তোমরা নিউক্লিয় সংযোজনটা লিখতে পারো, নিউক্লিয় সংযোজন। সংযোজন, নিউক্লিয় সংযোজন বিভিন্ন জায়গায় দেখা যায়। যেমন আমাদের সূর্য যে জ্বলছে, সূর্যের মধ্যেও কিন্তু নিউক্লিয় সংযোজন প্রক্রিয়া হয়। আজ দেখাবো রিয়াকশান। সূর্যের ভিতরে কী রিয়াকশানের জন্য এখনও আগুন জ্বলতেছে, তোমাকে লেজাবো নি, এখানেই দেখাবো। এখানে কী হবে, এই প্রসেস উল্টো হবে। এখানে ছোট ছোট নিউক্লিয়াসকে জুড়ে জুড়ে একটা বড় বানাবো। তাহলে লিখো, কতগুলি হালকা মৌলের নিউক্লিয়াসকে, কতকগুলি হালকা মৌলের নিউক্লিয়াসকে তাপজ নিউক্লিয় বিক্রিয়ায়, তাপজ নিউক্লিয় বিক্রিয়ায়, কেনটা বলছে দেখো, যখন তুমি কতগুলো হালকা হালকা মৌলকে একসঙ্গে জুড়ার কথা ভাববে, ও কিন্তু এমনি এমনি জুড়ে যাবে না, ওকে খুব হাই টেম্পারেচারে নিয়ে গিয়ে তবে তুমি জুড়তে পারবে। এই জন্য একটা প্রশ্ন মাঝে মাঝে পড়ে যে এটা বলো কেন সংযোজনের পূর্বে আগে বিভাজন করতে হয়। নিউক্লিয় সংযোজনের পূর্বে আগে করতে হয় নিউক্লিয় বিভাজন, কারণ ও বিভাজন আমাকে যে তাপটা দিবে সেই তাপটাকে কাজে লাগিয়ে আমি এখানে সংযোজন করব। তুমি একটা মাছ কিনছো, দেখে এমন দেখে কিনছো যাতে তেল লাগবে না, প্রথমে একটু তেল দিতে হয়, নাহলে প্রথমে হয়ে যাবে। একদম সেম, এখানে একটু তেল মানে নিউট্রন দিয়েছিলাম, একটু দিয়ে দিয়েছিলাম, ওরা বিভাজন তার শক্তি করছে, সেই শক্তিতে আমি পরে কাজ করে নিয়েছি। একদম সেম। নিউক্লিয় বিক্রিয়ায় একসঙ্গে যুক্ত করে, একসঙ্গে যুক্ত করে, যুক্ত করে ভারী নিউক্লিয়াস গঠন করে। সেটা লিখো, যুক্ত করে ভারী নিউক্লিয়াস গঠন করে এবং কি করে, প্রচুর তাপ তৈরি করে এবং শক্তি উৎপাদনের প্রক্রিয়াকেই বলা হয় নিউক্লিয় সংযোজন। কতকগুলি হালকা মৌলের নিউক্লিয়াসকে তাপজ নিউক্লিয় বিক্রিয়ায় একসঙ্গে যুক্ত করে ভারী নিউক্লিয়াস গঠন, গঠন লিখো, ভারী নিউক্লিয়াস গঠন এবং তাপশক্তি উৎপাদনের প্রক্রিয়াকে বলা হয় নিউক্লিয় সংযোজন। এর কিছু উদাহরণ লিখতে পারো তুমি, যেমন আমাদের সূর্যে এই যে অনবরত তাপ ছাড়তেই আছে, তুমি ভাবো সূর্য থেকে, সেখানে তাহলে কী এমন প্রসেস হয় যার ফলে অনবরত ছাড়তেই আছে। ওখানে অ্যাকচুয়ালি হাইড্রোজেন দরকার হয়, 4টা অণু হাইড্রোজেন দরকার, ঠিক আছে? ওরা ওই 4টা অণু একসঙ্গে সংযোজিত হয়ে তৈরি করে হিলিয়াম আর ইলেকট্রন তৈরি করে, আর প্রচুর তাপশক্তি ছাড়ে, প্রচুর তাপশক্তি ছাড়ে। সূর্যের কাছে কিন্তু এটা ছিল সাধারণ হাইড্রোজেন, হাইড্রোজেনের যে আরেকটা আছে সেই ডয়টেরন, ডিউটেরন বলে ওকে,
ডিউটেরিয়াম থেকেও কিন্তু ও শক্তি তৈরি করতে পারে। এটা ওর আইসোটোপ বলতে পারো, আইসোটোপ, হাইড্রোজেন আইসোটোপ। ওই দুটো যুক্ত হয়ে আবার তৈরি করে হিলিয়াম, বুঝতে পারছো, 4 আর তৈরি করে প্রচুর তাপ শক্তি, ডেল। এই তাপ শক্তিকে ডেল দ্বারা লেখা যায়। তো এরপর যে পড়ার বিষয়গুলো আছে, যেমন ওর পর আছে শৃঙ্খল বিক্রিয়া। আমরা দেখছিলাম নিউক্লিয় বিভাজনের ক্ষেত্রে যেমন একটা খুব হাই এনার্জেটিক নিউট্রন এসে ইউরেনিয়ামকে আঘাত করছিল, করে শেষমেশ আবার 3টা তাপীয় নিউট্রন তৈরি করছিল। আবার ওই 3টে তাপীয় নিউট্রন আবার ওরকম পার্শ্ববর্তী যে সমস্ত ইউরেনিয়াম অ্যাটমগুলো আছে, ইউরেনিয়াম নিউক্লিয়াসগুলো আছে, তাদের সঙ্গে আবার আঘাত করে আবার একবার ওই নিউক্লিয়ার বিভাজন প্রক্রিয়া ঘটাবে। মানে ব্যাপারটা একদম সেই চেনের মতো জাস্ট র্যাপিডলি বাড়তে থাকবে। এই ঘটনাকে শৃঙ্খল বিক্রিয়া বা চেন রিয়াকশান বলা হয়। চেন রিয়াকশান কারণ এখানে অ্যাকচুয়ালি প্রসেস খুব দ্রুত গতিতে হয় এবং ওই সম্পূর্ণ প্রক্রিয়াটা একদম নিজে থেকেই হয়, একদম শৃঙ্খলের মতো হতে থাকে। এবং ওখানে ওই যখন শুরু হয় তারপর থেকে 3:9:27:81 এইভাবে র্যাপিডলি সংখ্যায় বাড়তে থাকে এবং প্রচুর পরিমাণে শক্তি উৎপন্ন হয়। তো এই বিষয়ে যেটা একটা প্রাথমিক ট্রাম আছে সংকট ভর বলে, ক্রিটিক্যাল মাস, সেটা কি না ন্যূনতম যে পরিমাণ ভরের বিভাজনযোগ্য পদার্থ তাপীয় নিউট্রনের আঘাতে শৃঙ্খল বিক্রিয়া শুরু করতে সক্ষম। অর্থাৎ মিনিমাম যে সাইজটা দরকার একটা ওই শৃঙ্খল বিক্রিয়া শুরু করার জন্য, সেই সাইজটাকে বলা হয় তার সংকট ভর বা ক্রিটিক্যাল মাস। আর বেসিক ওর পরে যে অংশটা আছে নিউক্লিয় চুল্লি, নিউক্লিয়ার রিয়েক্টর বলা হয়। তো বেসিক ওই নিউক্লিয়ার রিয়েক্টরগুলো বিভিন্ন পারপাসে ইউজ করা হয় আর কি। নিউক্লিয় চুল্লি যেমন আমরা এর সাহায্যে যেমন দেখলাম যে নিউক্লিয় সংযোজন বা বিভাজনে প্রচুর পরিমাণে শক্তি তৈরি হয়। তো ওই শক্তি লাগিয়ে আমরা কিন্তু চাইলে বৈদ্যুতিক শক্তি উৎপাদন করতে পারি বা তেজস্ক্রিয় সমস্থানিক, যেটা আমরা পড়ছিলাম আজকে, রেডিও আইসোটোপ, তেজস্ক্রিয় সমস্থানিক উৎপাদন করতে পারি আমরা এখানে। প্লাস কিছু নিউট্রনের তীব্র রশ্মি আমরা এখানে উৎপাদন করতে পারি। বাকি তো সায়েন্টিস্টের বিভিন্ন কাজে, বৈজ্ঞানিক গবেষণার কাজে বিভিন্ন রকম পদার্থের উৎপাদন করতে এই নিউক্লিয় চুল্লি ব্যবহার করা হয়। আর আমরা যেমন দেখছিলাম যে নিউক্লিয় রিয়েক্টারে এখানে এই চেন রিয়াকশানের ফলে প্রচুর পরিমাণ তাপীয় নিউট্রন তৈরি হয় এবং সেগুলো হয় খুব হাই এনার্জেটিক এবং খুব হাই গতি সম্পন্ন। তো সেই গতিকে আমাকে কন্ট্রোলে রাখার জন্য এখানে এক ধরনের পদার্থ ইউজ করা হয় আর কি। সেই পদার্থকে বলা হয় মডারেটর। আর মডারেটর হিসাবে আমরা বেসিক্যালি ভারী জল, যেটা আমরা D2O বলে জানি, সেটা ইউজ করা হয় এবং গ্রাফাইট ইউজ করা যায়, এইসব বিভিন্ন পদার্থগুলো রয়েছে। তো বেসিক্যালি এই মডারেটর কী কাজ করে, ওই উচ্চ বেগ সম্পন্ন গৌণ যে ইলেকট্রনগুলো তৈরি হয় ওগুলোর সঙ্গে সঙ্গে মডারেটর হিসাবে ব্যবহৃত ভারী জল দ্বারা ওদেরকে মন্দীভূত করা হয়, কারণ যাতে ওরা পরবর্তী যে নিউক্লিয় বিভাজন হবে তার জন্য যেন রেডি থাকতে পারে। কিন্তু একটা বিষয়, এই ভারী জল কিন্তু কখনোই কোনো নিউট্রনকে শোষণ করে না, কিন্তু নিউট্রনের শক্তিকে শোষণ করে, অর্থাৎ তার এনার্জি কিছুটা কমিয়ে তাকে কন্ট্রোলে রাখতে সাহায্য করে। এই বিষয়গুলো একটু এখান থেকে পড়তে হবে। তাহলে এই ছিল আমাদের আজকে মোটামুটি থিওরি পার্ট। তো এবার আমরা কিছু নিউমেরিক্যালস প্রবলেম, যেগুলো চ্যাপ্টার বেসিস, সেগুলো ডিসকাস করব। একটা প্রবলেম, প্রথম যে প্রবলেমটা করবো আজকে, একটা তেজস্ক্রিয় পদার্থের অর্ধায়ু দেওয়া আছে 30 দিন। বলা আছে এর পরমাণু সংখ্যা যদি হয় 10⁻12, এত সংখ্যক পরমাণু আছে। তাহলে প্রশ্ন হচ্ছে প্রতি সেকেন্ডে কতগুলো করে বিঘটন ঘটবে। প্রশ্ন হচ্ছে তাহলে প্রতি সেকেন্ডে কতগুলি বিঘটন ঘটবে। অর্ধায়ু দেওয়া আছে 30 দিন, অর্ধায়ু দেওয়া আছে মানে ক্যাপিটাল টি দেওয়া আছে 30 দিন। আমরা সেই অর্ধায়ুর সঙ্গে বিঘটন ধ্রুবকের সে সম্পর্কে জানতাম, ক্ষয় ধ্রুবক ল্যামডা সমান হতো সেই 0.693/t। তাহলে এখানে 0.693, 30 দিনকে তুমি বলছে প্রতি সেকেন্ডে, ওটাকে সেকেন্ডে কনভার্ট করো।
নিচে 30 বসাও দিনে, ওকে 24 দিয়ে গুণ করলে হয় ঘন্টায়, 60 দিয়ে গুণ করলে হয় মিনিটে, আবার 60 দিয়ে করলে হয় সেকেন্ডে। ব্যাস, এটা হয়েছে ল্যামডার মান। এবার দেখো আমার ক্ষয় ধ্রুবকের সংজ্ঞা কী বলা ছিল, প্রতি সেকেন্ডে যে পরিমাণ কণা বিঘটিত হয়। তাহলে তাহলে এখানে দেখো কণা সংখ্যা বলা আছে এত, তাহলে ওর প্রতি সেকেন্ডে কত হবে, প্রতি সেকেন্ডে বিঘটন হবে ওর কত সংখ্যা আছে ইন্টু ওর ক্ষয় ধ্রুবক। হ্যাঁ, তাহলে মান বুঝাও, এন এর মান 10⁻12 আর ল্যামডার মানে এইটা 0.693/30 24 60 60। এটা হিসাব করলে যাবে উত্তর, এটা হিসাব করলে যেটা আসবে আর কি ওই 2.67 10⁵। মানে দেখো প্রতি সেকেন্ডে এতগুলো করে কণা বিঘটন হয়ে যাচ্ছে। এবারে যে প্রবলেমটা করব, একটা তামার আইসোটোপ দেওয়া আছে, তামার তেজস্ক্রিয় সমস্থানিক, আমরা এখনই তেজস্ক্রিয় সমস্থানিক পড়ছিলাম মনে আছে। অর্থাৎ এই তামা তো এমনি স্বাভাবিক অবস্থা তেজস্ক্রিয় নয়, কিন্তু ওর যে আইসোটোপ সে তেজস্ক্রিয়। তাহলে তামার তেজস্ক্রিয় আইসোটোপ, তার ক্ষেত্রে বলা আছে নমুনার 7/8 অংশ 15 মিনিটে বিঘটিত হয়ে যায়। বুঝতে পারছো, যা নমুনা থেকে 7/8 অংশ 15 মিনিটেই শেষ। 15 মিনিটে ধরো 10টায় পরিণত হয়, 10টায় পরিণত হয়। তাহলে প্রশ্ন বলছে তোমাকে ওই সমস্থানিকটার অর্ধায়ু কত হবে বের করতে হবে। প্রশ্ন হচ্ছে এই তামার যে তেজস্ক্রিয় আইসোটোপটা আছে ওর অর্ধায়ু বা অর্ধ জীবনকাল কত, মানে সে টির মান বের করতে হবে। এটা কীভাবে করবে, এখানে বলা আছে 15 মিনিটে, তাহলে আমি বের করি 15 মিনিট পরে আর কে কে অবশিষ্ট থাকে সেটা। 15 মিনিট পরে অবশিষ্ট অংশ, অবশিষ্ট অংশ কী হবে 1 মাইনাস ওইটা 7/8 মানে 1/8 অংশ। 1/8 মানে আমি এভাবে লিখতে পারি কি, দেখো হাফের কিউব। হাফের কিউব মানে কি 3টা হাফ পরপর গুণ আছে, সেটা হাফের কিউব আছে কত সময় পর, 15 মিনিট পর। তাহলে 15 মিনিটকে যদি তুমি 3টা অংশে ভেঙে দাও 5 মিনিট 5 মিনিট 5 মিনিট করে, তাহলে প্রত্যেকটা অংশের জন্য দেখো হাফ হাফ করে পাবে। তোমার 15 মিনিটের মানে তখন থাকে এতর কিউব, তার মানে কি এটা হচ্ছে ওই হাফকে যেন 3টা গুণ আছে, তাহলে এই হাফ তৈরি করার জন্য কী হবে, এর 3/1 মানে 5 মিনিট। তাহলে হাফ অংশ হতে গেলে সময় লাগবে 5 মিনিট। আর হাফটাকেই তো বলতাম আমরা অর্ধায়ু জীবনকাল। অর্ধ জীবনকাল কাকে বলে, যেই সময় পরে ওর কণা সংখ্যা কমে অর্ধেক হয়ে যায়, তাহলে হাফ হতে লাগে 5 মিনিট। ঠিক আছে, তাহলে এর অর্ধায়ু হবে 5 মিনিট, টির মান হবে 5 মিনিট। মানে কি হচ্ছে দেখো, প্রথম 5 মিনিটে যদি 1 অংশ ছিল তো পরের অংশে হাফ হচ্ছে, এটার সময় লাগছে 5 মিনিট। তারপরে 5 মিনিটে হাফের হাফ অংশ হচ্ছে 1/4 এই 5 মিনিটে, তারপরেরটা এর হাফ হচ্ছে মানে 1/8, সেটাই তো ছিল 1/8। এইবারে যে প্রবলেমটা করবো, তোমাকে ধরো একটা ইউরেনিয়াম দেওয়া আছে 23892, বলা আছে এখান থেকে ধরো এখান থেকে আমি বললাম 4টা আলফা কণা বেরোলো, 10টা বিটা কণা বেরিয়েছে। শেষমেশ নতুন যে নিউক্লিয়াস তৈরি হবে তার ভর সংখ্যা কত হবে ও পরমাণু ক্রমাঙ্ক কত হবে, পরমাণু ক্রমাঙ্ক কত হবে। এটা থাকলো তোমাদের জন্য হোমওয়ার্ক, তোমরা প্রত্যেকে চেষ্টা করো। দেখো লজিক সিম্পল, 4টা আলফা মানে হচ্ছে উপরে 4 4 করে 4 4 16, নিচে 2 2 করে 4 2 8, আর বিটা বেরিয়েছে মানে নিচে -1 থাকে, -1 করে 10টা মানে -10 নিচে, উপরে 0, উপরে কিছু নেই। এরকম করলে তুমি হিসাব করলে ইজিলি পেয়ে যাবে। আর তোমরা করতে পারলে কি না আমাকে কমেন্টে জানাও, আমি দেখে বলবো তোমরা ঠিক করলে না ভুল করলে। এটা একের ছিল। আমি তোমাদের আরেকটা হোমওয়ার্ক দিচ্ছি, এটা চেষ্টা করবে। একটা রেডিয়ামের অর্ধায়ু দেওয়া আছে, রেডিয়ামের অর্ধায়ু টির মান আছে 1620 বছর। তাহলে প্রশ্ন হচ্ছে 1 গ্রাম বিশুদ্ধ যদি আমি রেডিয়াম নিই, বিশুদ্ধ রেডিয়াম
কত সময়ে, দুটো প্রশ্ন, কত সময় পরে 10⁻² গ্রাম অপচিত হবে, মানে এত বিঘটন হয়ে যাবে, অপচিত হবে। 2 নম্বর প্রশ্ন 10⁻³ গ্রাম অবশিষ্ট থাকবে। এই দুটো প্রবলেম দিলাম, তোমরা প্রত্যেকে বাড়িতে চেষ্টা করো এবং যদি পারো কমেন্টে উত্তর করে জানাও। তো এখানে আমরা শেষ করছি পরমাণু নিউক্লিয়াস স্টাডি। এর পরের দিন আমরা সেমিকন্ডাক্টর ডিভাইস নিয়ে স্টাডি করব। ততক্ষণ তোমরা বাড়ি থেকে ভালো করে পড়াশোনা করতে থাকো। বেস্ট অফ লাক। থ্যাংক ইউ।